আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড, পর্ব ৪৯। লেখিকা ডায়না ইমরোজ লাকি। সকাল ১১টা বাজলেও আজ রোদ নেই, সূর্যের দেখা মিলেনি। সকালের নিস্তব্ধতা যেন এখনও ভাঙেনি। পুরো হাজদার বাড়ির আঙিনা জুড়ে এক ধরনের স্তব্ধ আলো পড়ে আছে। রোদ নেই, কিন্তু ধূসর আকাশের ফাঁক দিয়ে হালকা শীতের নরম কাম টের পাওয়া যাচ্ছে। বাতাস খুবই শান্ত, এতটাই শান্ত যে দু-একটা শুকনো পাতা মাটিতে পড়ার শব্দ স্পষ্ট শোনা যায়। দূরের কোনো গ্রাম্যপথ দিয়ে মাঝে মাঝে কারো পায়ের চাপা শব্দ ভেসে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। পুকুরের জলও আজ অদ্ভুতভাবে যেন স্থিরতার কুয়াশার পাতলা পর্দা দিয়ে রেখেছে। ঘরের ছাদে থাকা শিশিরের ফোঁটাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, যেন সময় নিজেই ক্লান্ত হয়ে গতি কমিয়ে দিয়েছে। হাজদার বাড়ির বেশ কাছেই একটা ছোট্ট চায়ের দোকান। চা দোকানের চুলা এখনও নিভু নিভু, ধোয়া উঠে আকাশের নিস্তরঙ্গ সাদায় মিলিয়ে যাচ্ছে। মানুষের মুখ নেই, কোলাহল নেই, শুধু অজানা নিঃশব্দতার গভীর টান। পুরো পৃথিবী আজ যেন একটু থেমে শ্বাস নিচ্ছে। এমন বেলা ১১টার সকাল, নিস্তব্ধ, নির্লিপ্ত, অথচ অদ্ভুতভাবে বিষাদমা। এখানে যে কেউ দাঁড়ালে মনে হবে তার ভেতরের কোলাহলও যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। ব্রিটিশ দল ঠিক কিছুক্ষণ আগে সিন্ধুতলি গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। রশিদ তালুকদারের ৪ ছেলে শেষ হয়েছে, চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি এখন দুর্বল। ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই একা উনি লড়তে পারবেন না বলে আজই ব্রিটিশ প্রধান তার বাহিনী নিয়ে আলিমনগর চলে যান। অন্যদিকে শূন্য হয়েছে সুফিয়ান। ভোরবেলার দিকে ফারদিনার লাশ সেই গোপন ঘর থেকে বাড়ির সামনে পর্যন্ত এনেছিল। সেখানে অপেক্ষায় ছিল গ্রামের মহিলারা। উনারা সুফিয়ান এর থেকে ফারদিনার লাশ নিয়ে নেন। তারা বলেছিলেন, ফারদিনাকে ধরাছোঁয়া এখন তোমার মোটেই উচিত নয়। তুমি বলো ওর লাশ কোথায় নিয়ে যাবে, সেখানে আমরা দিয়ে আসছি। সুফিয়ান নীরব থেকে বলেছিল তার গ্রামের কথা। এরপর সকলে চলে আসেন সিন্ধুতলি। বন্দি থাকা গ্রামবাসীরাও চলে আসেন এখানে। ব্রিটিশরা চলে যাওয়ার পর গ্রামের মহিলারা মিলে ফারদিনার শেষ বিদায়ের আয়োজন করেন। বড়ি পাতা গরম জলে গোসল করান। একজন মৌলবীকে ডেকে জানার ব্যবস্থা করেন। সুফিয়ান একবার দেখতে চেয়েছিল ফারদিনাকে। মৌলভী বারণ করেন, বলেন, তুমি ওর জন্য বৈধ না, ওকে আর দেখতে পারবে না। সুফিয়ান তখন ভেঙে পড়েছিল। আকাশটা যেন তার মাথার উপর আছড়ে পড়েছিল। সে আর কোনোদিন ফারদিনাকে দেখবে না, তাকে শুনবে না। তার প্রিয় মানুষটির সাথে আর কোনোদিন চাইলেও দেখা হবে না। অসহায় লাগছিল নিজেকে। তুমি কে, এত রাতে বাঁশি বাজাচ্ছ, আগে কখনো শুনিনি তো। তোমাকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছি, যেই বাঁশির সুর একান্তই আমি শুনব। আমি আজমাতের সাথে আলাদা সময় কাটাব, তার ঘরে থাকব। সুফিয়ান এর কানের কাছে ফারদিনার বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে। যেদিকে তাকায় সেদিকেই ফারদিনাকে দেখছে। সাদা রঙের শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে, মুখে হাসি নেই তার, অভিমানী দেখাচ্ছে তাকে। সুফিয়ান চোখ বুজে ফেল, হ্যালুসিনেশন দূর করতে, মুক্ত হতে। কিন্তু সে বৃথা চেষ্টা করল। চোখের মনির মাঝেও ফারদিনার স্মৃতিগুলো তাকে ধাওয়া করে উঠল। সুফিয়ান চোখ মেলে তাকাল। ঘরের সামনে বসে আছে সুফিয়ান। গ্রামবাসীরা দল বেঁধে এসে সুফিয়ানকে বাহবা দিচ্ছে। কেউ কৃতজ্ঞতা প্রকাশ করছে, তাদের গ্রামকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে। সুফিয়ান দাঁড়িয়ে যায়। একজন বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে এসে সুফিয়ান এর সম্মুখে দাঁড়ালেন। সুফিয়ান এর হাতটি মুখের কাছে নিয়ে উনি চুমু খেলেন। বললেন, কি তোমার বাবা সিলমন হাজদার একজন উদার মনের মানুষ ছিলেন। গ্রামবাসীদের ভালোর জন্য উনি অনেক কিছু করে গেছেন। কিন্তু হঠাৎ উনি চলে যাওয়াতে ভেবেছিলাম সবকিছু বোধহয় এই শেষ। কিন্তু না, তার ছেলে সুফিয়ান হাজদার আমাদের সেই পূর্ণ গ্রামকে ধরে রেখেছে, আমাদের ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে। তোমার ভালো হোক। সুফিয়ান জানে এই জয় একজন মানুষের প্রাণের বিনিময়ে এসেছে। সে বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে মিথ্যা হাসি আনো ঠোঁটের ফাঁকে। বোঝাল, সেও সন্তুষ্ট। বৃদ্ধা সরে গেলেন। এরপর এল প্রতিবন্ধী এক বাচ্চা। এক পা নেই, খোঁড়াতে খোঁড়াতে এসে সুফিয়ান এর সামনে দাঁড়াল। বয়স আনুমানিক 14। সুফিয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই কি বলতে এসেছিস? বাচ্চাটি কিছুক্ষণ সুফিয়ান এর দিকে তাকিয়ে থাকল।
সুফিয়ানের বা চোখের পাশে জল জমে গালে গড়িয়ে পড়ছিল। বাচ্চা ছেলেটি সুফিয়ান এর চোখের জল পড়তে দিল না। ও নরম হাতে স্পর্শ করে মুছে দিল। বলগ ভাইজা, তুমি কান্না কেন করতেছ? বাচ্চাটির প্রশ্ন সুফিয়ানকে পুনরায় দমন করে দিল। সে দ্রুত চোখ মুছে প্রশ্ন এড়িয়ে বলল, তোর কি অবস্থা বল, এখন সুস্থ আছিস? আর তোদের ভয় নেই? আমি চলে এসেছি, আজ থেকে সিন্ধুতলি স্বাধীন। যেভাবে খুশি আনন্দ করবি, যা ইচ্ছে করবি, কেউ আর বাধা দিবে না। বাচ্চা ছেলেটি হাত বাড়িয়ে বলল, কথা দাও ভাইজা, তুমি আর আমাদের ছাইডা যাইবা না, কথা দাও সারা জীবন আমাদের পাশে থাকবা, শত্রুদের হাত থেকে রক্ষা করবা। থেমে বাচ্চাটি আবার বলল, ও জানো ভাইয়া, এতদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই। তুমি ফিরা আইছো, অহন আর চিন্তা নাই, কিন্তু তুমি যদি আবার চইলা যাও, আমরা তাইলে ময়রাই জামু, আর কেউ শত্রুদের থেইকা বাঁচাইতে পারব না। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল। গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে আছে। সবাই অপেক্ষা করছে কখন সুফিয়ান কথা দিবে, ওয়াদা করবে। সুফিয়ান চাইছে না কথা দিতে। বাচ্চাটি সুফিয়ান এর কনিষ্ঠা আঙুল ধরে হাতটি নাড়াচ্ছে আর বলছে, ও ভাইজা, চুপ কইরা আছো কেন, কথা দাও, চুপ কইরা থাইকো না গে। একই সাথে গ্রামবাসীরা আওয়াজ তুলল। সুফিয়ান বাচ্চাটির দিকে একবার, আরেকবার গ্রামবাসীদের দিকে তাকাল। মাঝপথে ভেসে উঠল ফারদিনার স্মৃতি। বেঁচে থাকার ইচ্ছা নেই তার। অন্যদের পাশে ভরসাস্থল হয়ে তাদের নির্ভয়ে বাঁচার আশা দিতে সুফিয়ান কেন যেন পারছে না। কিভাবে সে ফারদিনাকে ছাড়া বেঁচে থাকবে, এই প্রশ্নের উত্তর সে তৈরি করতে পারছে না। বাচ্চাটা এবার অধৈর্য হয়ে বলল, ভাইজা, তার মানে তুমি আমাদের কথা দিবা না, তুমি আবার চইলা যাইবা? আমাদের ছেড়ে আর যেও না ভাই। বিন্তির কণ্ঠ। সুফিয়ান কাঁধের উপর থেকে ওর দিকে ঘুরে তাকাল। বিন্তি পাতলা সুতি কাপড়ের শাড়ি পরে আছে, হাতে স্বর্ণের বালা। জমিদার কন্যা হলেও যেন আজ ওর ভেতর সেই জমিদারি ভাবটা আর নেই। সরু থুতনির উপরে কালো তিলটা যেন ফুটে উঠেছে চোখের জলের স্পর্শে। বিন্তি সুফিয়ান এর পেছনে এসে দাঁড়ায়। ভেজা কণ্ঠে বলল, ভাই, কথা দাও, আর আমাদের ছেড়ে কোথাও যাবে না। সারা জীবন আমাদের ঢাল হয়ে থাকবে। সুফিয়ান দ্বিধায় পড়ল। এখন তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না। ইট পাথরের তৈরি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওয়াদার পরিবর্তে একরাশ দীর্ঘশ্বাস চলে আসল। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীদের মধ্য থেকে ফারদিনার কণ্ঠ ভেসে আসল। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। মৃদু হেসে বলল, কি ভাবছ এত, কথা দাও, তুমি সবার পাশে থাকবে, বোনের, গ্রামবাসীদের ঢাল হয়ে থাকবে। চুপ করে থেকো না, কথা দাও। সুফিয়ান বাচ্চাটির হাতে হাত রেখে বলল, কথা দিচ্ছি, আমি আর কোথাও যাব না, যতদিন বেঁচে আছি তোদের পাশে থাকব। বাচ্চাটি সহ সবাই বেশ আনন্দিত হল। সুফিয়ান চোখ তুলে তাকাল ফারদিনার দিকে। ফারদিনা নেই। সেখানে সাদা শাড়িতে অন্য একজন দাঁড়িয়ে আছে। সুফিয়ান উদ্ভ্রান্তের মতো চারদিকে ফারদিনার খোঁজ শুরু করল। দূর দূরে চোখ মেলাল, কিন্তু সে আর ফারদিনাকে দেখতে পেল না। সুফিয়ান এর ছোটাছুটি দেখে বিন্তি তাকে থামিয়ে দিল। সুফিয়ান এর হাত ধরে ফিসফিসিয়ে বলল, ভাই, তুমি পাগলের মতন আচরণ করছো কেন? সবাই দেখছে তোমাকে। শান্ত হও। সুফিয়ান এর যেন হঠাৎ করে হুঁশ ফিরল। স্থির হয়ে দাঁড়াল। বিন্তি গ্রামবাসীদের যেতে বললে তারা চলে যায়। তখন উপস্থিত হন মৌলভী সাহেব। উনি সুফিয়ান এর সামনে এসে বলেন, কি জানায় সম্পন্ন হয়েছে। যেহেতু ওনার রক্তের কেউ বেঁচে নেই, তাই বাধ্য হয়ে আমরাই দাফন করেছি। বিন্তি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই, তুমি জানায়ে শরিক হলে না? সুফিয়ান বলল, আমি অপবিত্র, একজন খুনি। আমার মতন পাপী ওর জানায় দিলে পাপ হবে। আমি যা পাপ করেছি এর বোধহয় ক্ষমা নেই। শুধু শুধু আমার পাপের বোঝা ও কেন ভোগ করবে? মৌলভী সাহেব চলে যান। সুফিয়ান ও বিন্তি হেঁটে হেঁটে তাদের পারিবারিক কবরস্থানের দিকে গেল। সুফিয়ান হাঁটছে ঠিকই, তবে তার পায়ের আওয়াজ যেন মাটিও টের পাচ্ছে না। বিন্তি সুফিয়ানকে দেখছে। তরতাজা সেই সুফিয়ান আজ যেন তুলোর মতো নরম হয়ে গেছে। সুফিয়ান এর এমন রূপ যেন বিন্তি আগে কখনো দেখেনি। ও আড়ালে কাঁদছে, শব্দহীন কান্না। সুফিয়ান ফারদিনার কবরটি কয়েক হাত দূর থেকে দেখছে। কবরের কাছে যেতেও ভয় হচ্ছে। সে যে নিজেকে অপবিত্রই ধরে নিয়েছে। কবরের ভেতরে অপবিত্র কেউ ঢুকতে পারে না। আজ সেও পারছে না। সে দুনিয়ার বুকে হেঁটে বেড়াচ্ছে, আর তার প্রেস্যি মাটির ঘরে শায়িত হয়ে আছে। চির নিদ্রায় মগ্ন সে, যে নিদ্রা থেকে হাজার ডাকলেও আর জেগে উঠবে না।
সুফিয়ান আবার কেঁদে উঠল। বুক ভাসিয়ে কাঁদল। দাঁড়ানো থেকে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। এরপর লুটিয়ে বসল। বিনতি সুফিয়ান এর কান্নায় কেঁদে উঠল। শাড়ির আঁচলটা মুখে চেপে ধরল। ওর ভাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে যেন। সহ্য হচ্ছে না ওর। ও ছুটে গেল সুফিয়ানের কাছে। সুফিয়ানের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের চোখের জল মুছে দিল। বলল, ভাই তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে? গ্রামবাসীদের কি হবে? নিজেকে সামলাও। সবকিছু একটা দুঃস্বপ্নের মতো ভেবে নিজের মনকে সান্ত্বনা দাও। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। বিনতি কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রিয় মানুষ হারানোর ব্যথা কখনো যাবে না ভাই। এই ব্যথা চিরস্থায়ী। তোমাকে একটু একটু করে শেষ করে দিবে। আমি যতই সান্ত্বনা দেই, কাজ হবে না জানি। তবু এই যন্ত্রণা থেকে ফিরে আসার একটু চেষ্টা করো ভাই। তোমার অবস্থা দেখেছ, চোখের নিচটা কালো হয়ে গেছে গি। সুফিয়ান কান্না থামিয়ে বলল, চোখের নিচের কালো দাগটা তোর নজরে এসেছে। ঠিকমতো ঘুমালে, যত্ন নিলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে। কিন্তু আমার হৃদয়টা পুড়ে যে কালো হয়ে গেছে, সেই দাগ কিভাবে দূর হবে? সুফিয়ান এর কণ্ঠে প্রকাশ পেল নীরবতার মাঝে এক ভয়ঙ্কর চাপা কষ্ট। বিনতির কাছে এরূপ প্রশ্নের কোনো জবাব নেই। সে দৃষ্টি নত করে ফেল। সুফিয়ান ফিক করে হেসে উঠল। বলল, ফারদিনা যদি ফিরে আসে না, তবেই আমার কষ্ট দূর হয়ে যাবে গু। মরা মানুষ ফিরে আসে না ভাই। সৃষ্টিকর্তা চাইলে তো সব পারে, আমার ফারদিনাকে ফিরিয়ে দিতে পারবে না? সৃষ্টিকর্তা চাইলে সব পারেন। তাই বলে মৃত ব্যক্তিদের ফিরে চাইলে উনি আরও নারাজ হবেন গু। সুফিয়ান ভারাক্রান্ত গলায় বলল, কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়, জীবন্ত লাশগুলোর ব্যথা কেউ দেখে না। আমিও আজ জীবন্ত লাশ হয়ে গেছি গু। তুমি এরকম বললে আমার কষ্ট হয় ভাই। আমার জন্য অন্তত নিজেকে সামাল দাও। ধৈর্য ধরো। সময়ের অপেক্ষা করো। সময় এবং অপেক্ষা সবকিছু ঠিক করে দিবে। থেমে বিনতি আবার বলল, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাও। দোয়া কর। দেখবে তুমি শান্তি পাবে গি। সুফিয়ান ফারিনা বেগমের কবরের দিকে তাকাল। তারপরের কবরটি সিলমন হাজদার এর। তারপর তার দাদা দাদি পিয়াসার কবর। শেষের কবরটি ফারদিনার। সবটি কবরের দিকে চোখ মেলাল। এরপর বলল, যদি দোয়া করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার মায়ের জন্য দোয়া করতাম। যদি অপেক্ষা করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার না হওয়া মানুষটির জন্য অপেক্ষা করতাম গু। সময় গড়াচ্ছে। দুজনেই চুপচাপ বসে রইল। সুফিয়ান অপলকে দূর থেকে ফারদিনার কবরটির দিকেই দেখছে। বিনতি পাশেই বসে আছে। বাইজের থেকে দূরে যাচ্ছে না। কখন কি করে বসে বলে অজানা ভয়ে ওকে গ্রাস করে রেখেছে। উকি দিয়ে একবার ঘরের দিকে দেখছে। ঘরের বাইরে তাদের কজন অনুচর পায়চারি করছে। সুফিয়ান হঠাৎ করে বিনতিকে ডাকল। বিনতি গু। বিনতি ছোট্ট করে উত্তর দিল, হু গু। আত্মহত্যা করা পাপ, তাই না গি? হু। আত্মহত্যা করলে একালে পরকালেও শান্তি পাওয়া যায় না গি। তাহলে তুই একটা সহজ উপায় বের করে দে, যাতে আমি যত দ্রুত সম্ভব দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বিনতি চোখে জল নিয়ে সুফিয়ান এর দিকে তাকাল। মুখটি এলোমেলো হয়ে গেল। ভাই তার বোনের কাছে মৃত্যুর উপায় চাইছে। দুনিয়ার সবচেয়ে করুণ আর নিকৃষ্ট আবদার বোধহয় এটাই। বিনতির নিস্তব্ধতা দেখে সুফিয়ান বলল, ভাবছিস কি আবোলতাবোল বলছি আমি? তোকে রেখে চলে যেতে চাচ্ছি, তবে কি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু তোকে রেখে যেতে আর আমার ভয় নেই। তোকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি। ও তোকে সারা জীবন আগলে রাখবে। বিনতি নিরুত্তর, শুধু অঝরে চোখের জল ফেলছে। সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে আবার বল, না থাক। আমার মতো নিকৃষ্ট মানুষকে মৃত্যুর উপায় বলে দিতে হবে না। আমার পাপের ভার অনেক বেশি। পরে এইবার হয়তো তোকে শিতে হবে। ভাই হয়ে বোনের ক্ষতি করতে পারব না গি। তুমি কোনো পাপ করনি ভাই, যা কিছু করেছ বাধ্য হয়ে। তোমাকে দিয়ে পাপ করানো হয়েছে গি। সুফিয়ান এর চোখের ভাঁজে অতীতের সেই কাল্পনিক চিত্রগুলো ভেসে উঠল। একদিন রাতে সে কিছুটা ইচ্ছায়, খানিকটা অনিচ্ছায় ফারদিনাকে ব্যবহার করেছে। শুধুমাত্র ওর পরিবার কলঙ্কিত করতে, প্রতিশোধ নিতে। আজকে সেই দিনটার কথা মনে পড়তেই সুফিয়ান এর ভেতরের সত্তাটা ছিটছিট করে উঠছে।
নিজেকে দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ মনে হচ্ছে। ফারদিনার সাথে সেদিন অমনটা না করলে বোধহয় আজকের এই দিন দেখতে হতো না। আক্ষেপের সুরে সুফিয়ান বলল, আমি পাপ করেছি বোন। যেই পাপের বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। বড্ড ভারী জানিস এই পাপের বোঝা। সইতে পারছি না। আজ খুব জানতে ইচ্ছে করছে আমি কি পাপ করেছি, যেই পাপের জন্য আমার জীবনটা নরকে পরিণত হল। বিন্তি নিজের চোখের জল মুছে বলল, যা হয় ভালোর জন্য। বিন্তির মিথ্যে সান্ত্বনায় কাজ হল না। সুফিয়ান তাচ্ছিলের হাসি দিল। বলল, সব ভালোতে ভালো হয় না, বরং ধ্বংস নিয়ে আসে। আমার জীবনে ভালোটা আর কোথায় হলো? মা বাবাকে হারালাম, বোনকে হারালাম, যাকে আমার অন্ধকার জীবনের প্রদীপ ভাবতাম, শেষমেশ সেই প্রদীপটাও নিভে গেল। আমি আমার ধ্বংসের শেষ প্রান্তে এসেও ধ্বংস হলাম। কি ভাগ্য আমার! বিন্তি কিছু বলল না। ওর বলার মতো আর কোনো শব্দ অবশিষ্ট রইল না যেন। বসা ছেড়ে উঠে দাঁড়াল। তখন চোখে পড়ল চারজন অচেনা ব্যক্তিদের। চারজনই সাদা রঙের ফতুয়া পরে আছে। বয়স, চেহারা ঠিক একই রকম। বিন্তি জিজ্ঞেস করল, আপনারা কারা? সুফিয়ান ঘুরে তাকাল। বদরু, হাবলু, লাল মিয়া, সোলেমান ওরা এসেছে। সুফিয়ান দাঁড়াল। ওরা নিস্তব্ধ চাহনিতে সুফিয়ানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। এরপর সোলেমান এগিয়ে এসে বলল, ও সবকিছু কুদ্দুসের থেকে শুনেছি। তালুকদারের 4 ছেলে শেষ হয়েছে। শুনে খুশি হয়েছি, কিন্তু যখন শুনলাম আপনি ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছেন, আমি থমকে গেছি। ওই শয়তানগুলো আপনাকে বাধ্য করেছে তাকে মারতে। ভেবে খুব কষ্ট হচ্ছে জানেন তো, আপনার আর জমিদার কন্যার প্রেমের পূর্ণতা মিলল না গি। সুফিয়ান নির্বেশ্বাস ফেল। কিছু বলল না। বদরু এগিয়ে এল। আপনি আমাদের গ্রামকে মানবশূন্য করছেন। জানেন, যখন শুনেছি তখন একটিবারের জন্য আপনাকে খারাপ ভাবিনি। জানতাম আমাদের সুফিয়ান ভাই একজন সৎপুরুষ। সে যা করেছে হয়তো তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল। এরপর আমরা সব জানতে পারি। গর্ব হচ্ছে আপনাকে নিয়ে গি। লাল মিয়া পেছন থেকে সামনে এসে বলল, আমরা ওই গ্রাম থেকে চলে এসেছি চিরদিনের জন্য। ওই গ্রামে থাকলে ব্রিটিশদের কথামতো চলতে হবে। ওদের ফ্যাক্টরি তৈরিতে সাহায্য করতে হবে। হয়তো মোটা অঙ্কের টাকা পাব, কিন্তু সেই টাকা চাই না। আমরা আপনার গ্রামে কৃষিকাজ করব। যতটুকু প্রাপ্য ততটুকু আয় করব। ব্যাস, এর বেশি কিছু চাই না ঘি। ওরা আজ পরিবর্তন হয়েছে। 4 জন চোর আজ টাকার পেছনে ছুটছে না। কত কত টাকা কামানোর সুযোগ ওদের, কিন্তু ওরা সেই সুযোগ হাতছাড়া করেছে। আফসোস হচ্ছে সুফিয়ান এর। ফারদিনা ওদের পরিবর্তন দেখতে পারল না। আজ ফারদিনা বেঁচে থাকলে সুফিয়ান বর গলায় বলতো, গি দেখো মেয়ে, আমার 4 চোর আজ সত্যিই পরিবর্তন হয়েছে, ভালো মানুষ হয়েছে। ওরা আর টাকার পেছনে ছুটছে না গি। ব্যর্থ সুফিয়ান। সে আর বলতে পারেনি ফারদিনাকে। হারিয়ে গেছে যে মানুষটি। বেলা গড়িয়ে গেল। সুফিয়ান সেই সকাল 11টার পর থেকে এখনও তাদের পারিবারিক কবরস্থানের পাশেই বসে আছে। বিন্তি চলে গেছে ঘরেতে। একটু পরপর এসে সুফিয়ানকে দেখে যাচ্ছে। বদরু ওরা তার পাশেই আছে। সুফিয়ান নির্বাক দৃষ্টিতে বলল, ও আলিমনগরকে খুব মনে পড়ছে। কতশত স্মৃতি সেখানে ফেলে এসেছি। ফারদিনার সাথে কাটানো মুহূর্তগুলো, রশিদ চাচার সাথে কাজ নিয়ে আলাপ, ফারদিনার ফুপুর সাথে মাঝে মধ্যে ঝগড়া করা। খুব মনে পড়ছে গু। থেমে সুফিয়ান আবার বলল, গু আমার সেই ছোট্ট মাটির ঘরে কিছু বই ফেলে রেখে এসেছি। আমার জীবন নিয়ে লেখা গল্পটি ফেলে রেখে এসেছি। বাঁশি, ফারদিনার দেয়া বাঁশিটাও ফেলে রেখে এসেছি। সোলেমান তখন একটা পোটলা এগিয়ে দিল। বলল, গো আমরা সব নিয়ে এসেছি। সুফিয়ান পোটলাটা পেয়ে খুশি হল। সেটি দ্রুত খুল। ফারদিনার দেয়া বাঁশিটা হাতে তুলে নিল। তখন চোখের সামনে ভেসে উঠল অতীতের সেই বাঁশি উপহার দেয়ার দিনটি। সেদিন সুফিয়ান ভুল করে বিন্তির নামটা বলে ফেলেছিল। নামটা বলার একটা কারণ ছিল। সুফিয়ান এর প্রতি জন্মদিনে বিন্তি একটা করে বাঁশি উপহার দিত, কিন্তু সুফিয়ান কখনো সেই বাঁশি বাজায়নি। কিন্তু সময়ের ব্যবধানে তার সেই বাঁশির সুরই যেন অভিশপ্ত হয়ে উঠেছিল। বাঁশিটা হাতে নিয়ে ভালো করে দেখল। আর কোনোদিন বাঁশির সুর তুলবে না সে। শুধু স্মৃতি হয়ে থাকবে ফারদিনার দেয়া বাঁশিটি। একটি ক্ষুদ্র জীবন, অথচ কত স্মৃতি। কিছু স্মৃতি জীবন্ত, কিছু স্মৃতি মৃত।
দুনিয়ার সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা, স্মৃতির পাতায় ভেসে থাকা। সুফিয়ান এখন ভাসছে সেই স্মৃতির পাতায়, যে পাতা যেন তার ভার সহ্য করতে পারছে না। সোলেমান সুফিয়ান এর স্থির ভাবনা ভাঙাতে বলল, আপনার গোলাপ বাগানে সত্যিই লাশ আছে? সুফিয়ান ধীরস্থির কণ্ঠে বলল, ঘু গ্রাম মানবশূন্য করতে যেয়ে আমি তাদেরই খুন করেছি যারা পাপী। কেউ ছিল ধর্ষণকারী, কেউ ছিল অত্যাচারিত, কেউ তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ফেলে দিয়েছিল জঙ্গলে, কেউ গর্ভধারিণী মাকে মেরেছিল। আর আমি ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে ওদেরই শুধু মেরেছি। থেমে সুফিয়ান ফের বলল, কিন্তু নিরপরাধ একজনকে মেরে আমিই মরে গিয়েছি। হয়তো তার জন্য আমার চলে যাওয়াটা এখন উত্তম। সে যে একা একা আছে।